আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। বড় বিপদে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ। সম্প্রতি একটি রিপোর্ট সামনে এসছে, সেখানে বলা হচ্ছে বাংলাদেশের বাজার থেকে বিদেশি যারা বিনিয়োগকারী তারা প্রায় ৭১% নিজেদের টাকা উইথড্র করে নিয়েছেন, যা সাম্প্রতিক সময়ে নিঃসন্দেহে নজিরবিহীন। একটা দেশ যখন দেউলিয়াকরণের দিকে যায় তখন বিদেশি বিনিয়োগকারীরাও কিন্তু সেই দেশের উপর ভরসা রাখতে পারে না। মোহাম্মদ ইউনূসের এই বাংলাদেশ হলো তার সব থেকে বড় উল্লেখযোগ্য উদাহরণ। এ বিষয়ে বাংলাদেশ মিডিয়া একটা লাইনও আজ অব্দি বলেনি, অথচ গ্রাউন্ড রিয়েলিটিতে গিয়ে দেখা যাচ্ছে সাধারণ মানুষের কাছে হাতে টাকা নেই। চরম মূল্যবৃদ্ধি, অর্থনৈতিক মন্দা, তার আসল কারণটি কালকে প্রায় খোলসা হয়ে গেল, যেখানে বলা হচ্ছে একের পর এক ধাক্কা খেয়ে বাংলাদেশের অর্থনীতি কার্যত তলানিতে গিয়ে ঠেকেছে। রিপোর্টে কি বলা হচ্ছে? রিপোর্টে বলা হয়েছে যে ফরেন ইনভেস্টর যারা বাংলাদেশের আগের সরকারকে অর্থাৎ শেখ হাসিনা সরকারের প্রতি ভরসা করে ইনভেস্ট করেছিল, তারা আর মোহাম্মদ ইউনূসের সরকারের উপর ভরসা করতে পারছে না। শুধু ভরসা করতে পারছে না সেটা নয়, তারা তাদের যে বিনিয়োগ, সেই বিনিয়োগের ৭১% টাকা বাংলাদেশের মার্কেট থেকে তুলে নিয়েছে। এর ফলে একদিনে এক ঝটকায় খাদ্যে মূল্যবৃদ্ধির পরিমাণ ১০% বেশি বেড়ে গেছে। ভাবতে পারেন, ইতিহাসে এই প্রথমবারের জন্য বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো এই রকম চরম জায়গায় পৌঁছালো। সিএনবিসির পরিষ্কার রিপোর্টে কিন্তু একথা বলা হয়েছে। পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। বলেছে এই ফরেন ইনভেস্টররা যেহেতু বাংলাদেশের এই মার্কেটে আর বিনিয়োগ করছেন না, এবং পাশাপাশি এই বাংলাদেশে ইউএসএইড এর টাকা আসা কমে গেছে, সুইজারল্যান্ড এই বাংলাদেশ থেকে তাদের মুখ ফিরিয়ে নিয়েছে, এর জন্য নাকি স্টক মার্কেট একদিনে ৬৭% পড়ে গেছে, যা ইতিহাসে এই প্রথমবার। এবং বর্তমানে বাংলাদেশের স্টক মার্কেটের সামগ্রিক মূল্য মাত্র ৩৩৮ কোটি টাকা, বাংলাদেশের টাকায় ৩৩৮ কোটি। অর্থাৎ এই প্রথমবারের জন্য বাংলাদেশের শেয়ার বাজার, শেয়ার মার্কেট এবং খোলা বাজারে যে টাকার পরিমাণ, তা কিন্তু সর্বনিম্ন জায়গায় গিয়ে পৌঁছালো শেষ ১০ বছরের নিরিখে। এবং মোহাম্মদ ইউনূসের শেষ ৬ মাসের এই সমীকরণ, এই তথ্য যদি দেখেন তাহলে দেখবেন পরিস্থিতি আরো ভয়াবহ। শেখ হাসিনা যাওয়ার পর প্রথম ৩ মাসের একটি তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে প্রথম ৩ মাসে বিদেশি বিনিয়োগ কমে গেছে ৭০ থেকে ৭১%। অর্থাৎ যেভাবে মোহাম্মদ ইউনূসের প্রতি প্রথম দিকে সাধারণ মানুষ ভরসা করেছিলেন, বিদেশি ইনভেস্টররা একটা বিশ্বাসযোগ্যতার জায়গায় মোহাম্মদ ইউনূসকে কনফিডেন্সে নিয়েছিলেন, সেই জায়গা আজকে আর নেই। জানুয়ারি আসতে না আসতেই সেই টাকা তারা উইথড্র করে নিয়েছেন এবং এক ঝটকায় ৭১% টাকা বাংলাদেশ থেকে বেমালুম গায়েব হয়ে গেছে। এমনকি এই সামগ্রিক যে মূল্য, এই টাকা উইথড্র করার সামগ্রিক মূল্য বলা হচ্ছে ৫৩২.৪৮ মিলিয়ন ডলার। বিশাল পরিমাণে টাকা হঠাৎ করে বাংলাদেশ থেকে রাতারাতি গায়েব হয়ে গেছে। এমনকি বিদেশি যে সঞ্চয়, ফরেন অ্যাসেট, বিদেশি মুদ্রার যে সঞ্চয়, তা গিয়ে ঠেকেছে মাত্র ১৩.০৮%। এই মুহূর্তে পাকিস্তানের পরেই আছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার নিরিখে। পাকিস্তানের ফরেন এক্সচেঞ্জের পরিমাণ বোধহয় ৭ থেকে ৮%-এর কাছাকাছি হয়, এবং বাংলাদেশের এই ফরেন এক্সচেঞ্জের পরিমাণ ১৩.০৮% গিয়ে পৌঁছেছে। একদম অফিসিয়াল ডাটা। কাল সিএনবিসির মতো মানে একটা আন্তর্জাতিক মানের সংবাদপত্র এই খবর প্রকাশ করে বলেছে, যদি বাংলাদেশ সরকার ইমিডিয়েটলি কোনো অ্যাক্ট না করে তাহলে ৩ মাসের মধ্যে বাংলাদেশের বাজারে, খোলা বাজারে মানুষের হাতে আর টাকা থাকবে না, এবং সরকারিভাবে দেউলিয়াকরণের দিকে হাঁটতে চলেছে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ। অথচ এরা সেই ভারত বিরোধিতাতেই পড়ে আছে। এই আসল সমস্যা, এই গুরুত্বপূর্ণ এত বড় ইস্যুগুলো নিয়ে বাংলাদেশের মিডিয়া একটা লাইন অব্দি আজ অব্দি কেন বলছে না, সেটাই তো বড় প্রশ্ন। যাই হোক, মূল ভিডিওতে ফিরি। তথ্য আরো কি বলছে? তথ্য বলছে বর্তমানে ঢাকা যে স্টক এক্সচেঞ্জ, সেই স্টক এক্সচেঞ্জের টোটাল মূল্য এসে দাঁড়িয়েছে ৩ বিলিয়ন ডলারে। অর্থাৎ ইতিহাসের পরে এই প্রথমবারের জন্য এত কম পরিমাণ টাকা স্টক এক্সচেঞ্জে সঞ্চিত আছে, যেটাও কিন্তু অত্যন্ত নজিরবিহীন এবং অ্যালার্মিংও বটে। বাংলাদেশের সরকার এই বিষয়গুলো আন্দাজ করেছিল, তার জন্য তারা হঠাৎ করে বাংলাদেশে একটা পলিসি নিয়ে আসে। সেই পলিসির নাম হলো কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। এই নতুন পলিসিতে এনে তারা ঠিক করে তারা নতুন করে টাকা ছাপাবে না,
উল্টে সাধারণ মানুষের হাতে যেন টাকা থাকে সেই ব্যবস্থা করবে। এতে কি হয়, এতে বাংলাদেশের মানুষের খোলা বাজারে টাকার পরিমাণ কিন্তু কমে যেতে শুরু করে। অর্থাৎ এই ধরনের কন্ট্রাক্টনারি পলিসি আসলে বাংলাদেশের রাজনীতিতে মোহাম্মদ ইউনূসের কাছে ব্যাকফায়ার হয়ে গেছে। সম্পূর্ণ ভুল পলিসিতে আজ বাংলাদেশ কিন্তু কার্যত হাজার হাজার কোটি টাকার ধাক্কা খেতে চলেছে এবং এরই আগাম এই ঘটনার আগাম একটা আভাস পেয়েই তারা আইএমএফ এর কাছে লোন চেয়েছিল এক সপ্তাহ আগে। আমি একটি রিপোর্ট করেছিলাম, সেখানে বলেছিলাম আইএমএফ এই বাংলাদেশকে আর লোন দিতে চাইছে না। অর্থাৎ শেখ হাসিনার চুক্তি মতো আইএমএফ এই জানুয়ারি মাসে বাংলাদেশকে লোন দেবে এরকমই প্রতিশ্রুতি করেছিল, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তারা বলে আমরা এপ্রিলের আগে তোমাদের সাথে আর কথোপকথনই করতে চাইছি না, কথাই বলতে চাইছি না, কারণ তোমরা আমাদের টাকা ফিরিয়ে দেবে সেই অনুযায়ী কোনো প্রতিশ্রুতি তোমাদের সরকারের কার্যকলাপে অন্তত বোঝা যাচ্ছে না। পাশাপাশি হিউজ স্টকেজ ক্যাশ এই কিন্তু কমতে শুরু করে দিয়েছে। অর্থাৎ সরকারের কাছেই খোলা বাজারে টাকা নেই। এই বিপুল পরিমাণে টাকাকে উইথড্র করার ফলে বাংলাদেশ কিন্তু কার্যত অর্থনৈতিক মন্দার দিকে প্রবলভাবে আরো এক ধাপ এগিয়ে গেল। তিনটে কারণ এখানে বলা হয়েছে রিপোর্টে। আমি একটু আপনাদেরকে এই তিনটে কারণ বলতে চাই এবং তারপরে বলতে চাই এতে ভারতের কি কিভাবে লাভ হতে পারে। দেখুন, প্রথম কারণ বলা হচ্ছে ইলেকশন ইস্যু। একদম পরিষ্কার রিপোর্টে বলা হচ্ছে মোহাম্মদ ইউনূসকে ভরসা করেছিলেন দেশের সাধারণ মানুষ, কারণ মোহাম্মদ ইউনূস প্রথমে এসেই বলেছিলেন আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল নির্বাচন করব, আর বিদেশি বিনিয়োগকারীরা স্টেবিলিটি খোঁজে। আপনি যদি নির্বাচিত সরকার না হন তাহলে তো আপনার উপর ভরসাই করতে পারবে না সাধারণ মানুষ। ফলে বিদেশি বিনিয়োগরা এই মোহাম্মদ ইউনূসের এই ভাওতাবাজি বুঝে গেছে। তারা বুঝেছে মোহাম্মদ ইউনূসের আসল লক্ষ্য কিন্তু ক্ষমতায় থাকা, আর ক্ষমতায় থাকার জন্য আলটিমেটলি আন্তর্জাতিক সমস্ত সম্পর্ক কিন্তু তারা খারাপ করে দিয়েছে। এর ফলেই বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে টাকা ইনভেস্ট করে কিছু রিটার্ন পাবেন এই নিশ্চয়তাটাই পাচ্ছেন না। দ্বিতীয় কারণ তারা বলছেন মানি ম্যাটার্স। অর্থাৎ বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে এখন হিউজ সংখ্যক ফান্ডিং এর শর্টেজ হতে শুরু করেছে। কারণ কি? কারণ হলো বাংলাদেশের প্রধান যে শিল্প বস্ত্র শিল্প, সেই বস্ত্র শিল্প চরম অবনতিতে গিয়ে ঠেকেছে। একের পর এক কোম্পানি, একের পর এক আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাংলাদেশের বস্ত্র শিল্প থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করে দিয়েছেন। শুধু যে তারা মুখ ফিরিয়ে নিচ্ছেন তাই নয়, তারা নতুন করে বস্ত্র শিল্পীদের মাইনা দিচ্ছে না। এমনকি বস্ত্র শিল্পীরা দিনের পর দিন অবরোধ করেছেন, সেই অবরোধের উপর বাংলাদেশের পুলিশ বাহিনী, সেনাপ্রধান গুলি চালিয়েছে। সব মিলিয়ে যদি নতুন কোনো শিল্প বাংলাদেশে তৈরি না হয় তাহলে যারা বিনিয়োগ করছেন তারা টাকা রিটার্ন পাবেন এই আশাও করছে না। অর্থাৎ শেষ 8 মাসে বাংলাদেশের আন্তর্জাতিক বিনিয়োগের পরিমাণ শূন্য, ইন্টারনাল ট্রেডের অবস্থা অত্যন্ত ধ্বংস হয়ে গেছে। ফলে কোন ভরসায় একটা সাধারণ মানুষ বাংলাদেশের মার্কেটে ভরসা করবেন বিনিয়োগ করার জন্য। পাশাপাশি এর প্রধান কারণটা কিন্তু আরো গভীরে, আইন শৃঙ্খলার অবনতি। বাংলাদেশের বিনিয়োগকারীরা মনে করছেন আইন শৃঙ্খলার অবস্থা এতটাই খারাপ জায়গায় পৌঁছেছে যে ব্যবসা বাণিজ্য হতেই পারে না, সম্ভবই নয়। এবং বিভিন্ন ক্লিপিংসে দেখা যাচ্ছে তারা সরকারের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছে আপনারা পলিসি মেকার নন, আপনারা পলিসি মেকার যদি হন তাহলে ঠিকঠাক পলিসি নিয়ে ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদেরকে বাঁচান, আমরা কিন্তু রাস্তায় বসবো। পলিসি মেকাররা রাজনীতি করুন, ব্যবসা বাণিজ্যরা আমাদের উপর ছাড়ুন। এই রকম একাধিক ক্লিপিংস ভাইরাল হয়ে তাদের শোচনীয় অবস্থার কথা তারা সরকারকে বলার চেষ্টা করছেন। যদিও কেউ খুব বেশি মিডিয়া এগুলো প্রচারই করে না, তারা শুধুমাত্র ভারত বিরোধিতার জায়গায় আটকে আছেন। 3 নম্বর কারণ তারা যেটা বলছে সেটা হলো ফরেন পলিসি। অর্থাৎ যে কথা নিয়ে আমি বারংবার করে এর আগেও কথা বলেছি যে বাংলাদেশের এই সরকার সম্পূর্ণভাবে ডিজাস্টার একটা পারফরমেন্স করেছেন ফরেন পলিসি নিয়ে। অর্থাৎ বিদেশের সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ তলান্তে গিয়ে ঠেকেছে। সেনাপ্রধান কানাডার সঙ্গে মিটিং করেছিলেন, বাইডেনের সঙ্গে মিটিং করেছিলেন, কিন্তু আলটিমেটলি এই মিটিংগুলো কি কারণে করেছিলেন আজও কিন্তু ধোঁয়াশা। এই মিটিং এর পরেও আন্তর্জাতিক মার্কেট কিন্তু বাংলাদেশের উপর ভরসা করতে পারেনি। মানে তারা দিনের পর দিন ভারত বিরোধিতা করেছেন। এতে কি হয়েছে, ভারতের ব্যবসায়ীরাও বাংলাদেশের উপর কিন্তু আর ভরসা করছে না। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বর্ডার এরিয়াতে। বর্ডার এরিয়াতে অনেকে মানি এক্সচেঞ্জের বিজনেস করতেন, কিন্তু মানি এক্সচেঞ্জের বিজনেস সম্পূর্ণভাবে ধসে গেছে, কারণ ভারত এবং বাংলাদেশের মধ্যে সাধারণ মানুষের যে আদান প্রদান, সাধারণ মানুষ যে এক দেশ থেকে অন্য দেশে যাবেন, এই ব্যবস্থাটাও কিন্তু অনেকটা ধীর গতিতে চলছে।
ভারত কিন্তু ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। পরিবর্তিত কোনো দেশে বাংলাদেশকে অ্যাভেল করবে এই রকম সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে না। পররাষ্ট্র উপদেষ্টা মুখে চীনের কথা হয়তো বলছেন, কিন্তু আজও চীন প্রতিশ্রুতি দিয়ে বলেনি তারা বাংলাদেশিদের জন্য তাদের দরজা খুলে দিয়েছে। আর ভারতের চিকিৎসা করানোর যে খরচ তা নিশ্চয়ই চীনের থেকে অনেকটাই কম, তা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। অর্থাৎ দিনের পর দিন পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র নীতি নিয়ে সাধারণ মানুষকে মিসগাইড করেছেন, আইন শৃঙ্খলা নিয়ে সেনাবাহিনী মানুষকে ভুল বুঝিয়ে ভরসা দিয়েছেন, এবং ইলেকশন নিয়ে মোহাম্মদ ইউনূস চূড়ান্তভাবে সাধারণ মানুষের আবেগের সঙ্গে বড় গেম খেলে দিয়ে চলে গেছেন। আর সব মিলিয়ে এই ডাটা যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বিদেশি বিনিয়োগকারীরা ৭১% ফান্ডিং বাংলাদেশ থেকে উইথড্র করে নিয়েছেন, যা ইতিহাসে সর্বোচ্চ। বিদেশি মুদ্রার পরিমাণ সর্বোচ্চভাবে কমে গেছে। সামনে শুধু পাকিস্তান, অর্থনৈতিক মন্দা আসা কার্যত সময়ের অপেক্ষা। এবার বলি ভারত এই পুরো বিষয়টা কিভাবে কাজে লাগাচ্ছে। দেখুন, আমেরিকার সঙ্গে ভারতের ট্রেড ওয়ার হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। মানে ডোনাল্ড ট্রাম্প যদি ২রা এপ্রিল রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণা করে দেয়, তখন বাংলাদেশের কাছে, মানে বাংলাদেশের মতো দেশের কাছেও কিন্তু বড় ধাক্কা হতে পারে। প্রথমত, বাংলাদেশের এই বস্ত্র শিল্পের যে বিপুল পরিমাণে বাজার, এই পুরো বাজারের ১,০০০ কোটি টাকার অর্ডার চলে এসছে ভারতবর্ষে। অর্থাৎ আমেরিকার কাছে এই ভারতের যে দরজা যদি কোনো না কোনোভাবে ধাক্কা খায়, তাহলে কিন্তু বাংলাদেশের বিদেশি বিনিয়োগের যে ব্যবসা বা বিনিয়োগের যে সম্ভাবনা, তা কিন্তু ভারত সরকার অ্যাভেল করতে পারে। আর এখানেই কিন্তু যথেষ্ট মুনশিয়ানা দেখাতে হবে সম্ভবত জয়শঙ্করকে, এবং জয়শঙ্কর হয়তো সেই পুরো বিষয়টাকে ক্র্যাশ করার চেষ্টা করবেন। এবং আপনি যদি জানেন ২৫শে ডিসেম্বর ক্রিসমাস ছিল, 1 জানুয়ারিতে ওয়েস্টার্ন কান্ট্রিতে নিউ ইয়ার ইভ ছিল। এই দুটো সময় সব থেকে বেশি বস্ত্র শিল্পের চাহিদা থাকে। যারা রেমন্ড একাধিক বিদেশি ব্র্যান্ড বা বাংলাদেশকে আগে অর্ডার দিতেন, এই সমস্ত অর্ডার কিন্তু ভারতবর্ষে চলে এসছে। ফলে এখন ভারত সরকারকে পাকাপাকিভাবে সেই অর্ডারগুলো কন্টিনিউ করার কথা ভাবতে হবে। অর্থাৎ নয়ডা, তামিলনাড়ুর বিভিন্ন টেক্সটাইল হাবে যে অর্ডারগুলো বাংলাদেশ থেকে হঠাৎ করেই চলে এসেছিল, সেই অর্ডারগুলো যেন এক ধাক্কায় বাংলাদেশ থেকে সম্পূর্ণভাবে বয়কট করে তারা ভারতবর্ষের সাথে পার্মানেন্ট ডিলে যায়, সেটাই পলিসি কিন্তু ভারত সরকারও হয়তো নেওয়ার কথা ভাববেন। অর্থাৎ বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতবর্ষ, বাংলাদেশের এই হিউজ পরিমাণ বিদেশি ইনভেস্টমেন্ট, প্রায় $৫৪০ মিলিয়ন বিদেশি ইনভেস্টমেন্ট ভারত সরকার চাইবে ভারত যেন নিজেদের দিকে নিয়ে আসে। অন্তত ভারতের যে বাজার, সেই বাজার অন্তত এই বিদেশি বিনিয়োগদের নিশ্চিতভাবে ভরসা দিতে পারে। ভারতের যে শ্রম, মানে হিউম্যান যে হার্ডওয়ার্কিং ক্যাপাবিলিটি, সেটাও যেন বিদেশি বিনিয়োগদের ভরসা করতে পারে। সব মিলিয়ে ভারতের কাছেও কিন্তু একটা খোলা বাজার খুলে গেল বাংলাদেশের এই অবস্থার জন্য। কিছুদিন আগে মোহাম্মদ ইউনূস বলেছিলেন তারা 7 সিস্টার্সকে নিয়ে একটি আন্তর্জাতিক করিডোর গড়ে তুলতে চায়। সেই করিডোরে নেপাল থাকবে, ভুটান থাকবে এবং ইন্ডিয়া থাকবে। আজকে বুঝতে পারছেন কেন মোহাম্মদ ইউনূস হঠাৎ করে ভারতকে পাশে চেয়েছিলেন? কারণ এই তথ্য বাংলাদেশের কোনো মিডিয়া সামনে আসতে দেয়নি। আজ যখন আন্তর্জাতিক বাজারে এই তথ্য হঠাৎ করেই সামনে চলে এসছে, তখন আমরা বুঝতে পারছি মোহাম্মদ ইউনূসও রিয়েলাইজ করেছিলেন ভারত যদি বাংলাদেশের পাশে এসে না দাঁড়ায়, তাহলে বাংলাদেশের সমস্ত ব্যবসা, বিদেশি বিনিয়োগ ভারত খোলা বাজারের মতো নিয়ে এক ধাক্কায় উবে চলে যাবে। আর এর জন্যই তারা হঠাৎ করে ভারতকে পাশে চেয়েছেন, নেপাল এবং ভুটানকে পাশে রাখে কথা বলতে চেয়েছেন, কারণ এটা একটা স্ট্র্যাটেজিক্যাল মুভ। আর 7 সিস্টার্সকে যদি ব্যবসার জন্য মোহাম্মদ ইউনূস ইউজ করতে না পারেন, তাহলে বাংলাদেশের এই ব্যবসা বাণিজ্যের অবস্থা কিন্তু আরো তলানিতে গিয়ে পৌঁছাবে ৩ মাসের মধ্যে। মোহাম্মদ ইউনূস চলে যাবেন। বাংলাদেশিদের জন্য, তাদের দেশকে যেই রকম ধুধু মরুভূমি তিনি করে যাচ্ছেন, তার ক্ষতিপূরণ কি নাহিদ ইসলামরা এসে করতে পারবেন? এই প্রশ্ন কিন্তু আমার থাকলো, উত্তর আপনারা দেবেন। এই মুহূর্তে ভারতেরও কি করা উচিত এ বিষয়ে আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।